হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2017 সালে মুক্তিপ্রাপ্ত একটি সায়েন্স ফিকশন হরর মুভি এলিয়েন কনভেনেন্ট নিয়ে, যেটি এলিয়েন মুভি সিরিজেরই একটি অংশ এবং প্রমিথিয়াস মুভির সিকুয়েল। মানে এই মুভি স্টোরি প্রমিথিয়াস মুভির পরবর্তী অংশ। তাই প্রমিথিয়াস মুভি এখনো যদি আপনারা কেউ দেখতে বাকি থাকেন, তাহলে উপরের ডান দিকে থাকা এই আই বাটন কিংবা ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে মুভিটি অবশ্যই দেখে নেবেন, কারণ এই মুভির গল্প ভালোভাবে বোঝার জন্য প্রমিথিয়াস মুভি আপনাকে অবশ্যই দেখতে হবে। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। এই মুভির গল্প শুরু হয় প্রমিথিয়াস মুভির 11 বছর পর থেকে। মানে প্রমিথিয়াস মুভির লাস্ট সিনে যে আমরা দেখেছিলাম ডেভিড এবং এলিজাবেথ ইঞ্জিনিয়ারদের একটি মহাকাশ যান নিয়ে পাড়ি দিয়েছিল ইঞ্জিনিয়ারদের হোমওয়ার্ল্ডের উদ্দেশ্যে, সেই সময় থেকে 11 বছর পরের ঘটনাই এই মুভিতে দেখানো হয়েছে। কিন্তু একদম প্রথমেই একটি ছোট্ট ফ্ল্যাশব্যাকের মাধ্যমে আমাদেরকে দেখানো হয় ডেভিড নামক সেই রোবটের নামকরণ ডেভিড আসলে কিভাবে হয়েছিল। মানে এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, ইনি হলেন সেই ওয়েল্যান্ড কর্পোরেশনের সিইও পিটার ওয়েল্যান্ড, যাকে আমরা এর আগের মুভিতে বয়স্ক অবস্থায় দেখেছি। মানে এই দৃশ্য অনেকটাই পুরনো দিনের, যখন ডেভিডকে সম্পূর্ণরূপে তৈরি করার পর সে তার সামনেই থাকা মাইকেল অ্যাঞ্জেলোর একটি বিখ্যাত মূর্তি ডেভিডকে দেখার পর নিজের নামও সে ডেভিড বলেই ঠিক করে। কিন্তু এরপর ডেভিড যখন জানতে পারে মিস্টার পিটার ওয়েল্যান্ডই তাকে তৈরি করেছে, তখন কৌতূহলবশত ডেভিড তাকে জিজ্ঞাসা করে, আপনি যদি আমাকে তৈরি করে থাকেন তাহলে আপনাকে কে তৈরি করেছে? এর উত্তরে মিস্টার পিটার তাকে জানায় এই প্রশ্ন বহু যুগ থেকে চলে আসছে, যার কোনো সঠিক উত্তর এখনো পর্যন্ত কারোর কাছে নেই। কিন্তু তারা দুজন, মানে পিটার এবং তার তৈরি রোবট ডেভিড, দুজন মিলে কোনো না কোনো একদিন এর উত্তর ঠিকই খুঁজে বের করবে। যে কারণেই আমরা আগের মুভিতে দেখতে পেয়েছিলাম প্রমিথিয়াস নামক একটি মহাকাশ যানের মাধ্যমে মিস্টার পিটার এবং ডেভিড দুজনে মিলেই কিছু সায়েন্টিস্টদের সঙ্গে নিয়ে রওনা হয়েছিল ইঞ্জিনিয়ারদের খোঁজে। ওকে, তো এখান থেকে সিন শিফট হয় আর আমরা দেখতে পাই কভেন্যান্ট নামক একটি মহাকাশ যান পৃথিবী থেকে পাড়ি দিয়েছে অরিগে 6 নামক একটি গ্রহের উদ্দেশ্যে, যে গ্রহতেই মানব জাতি নতুন করে সভ্যতা গড়ে তুলবে। কারণ পৃথিবীর বায়ুমণ্ডল এখন এতটাই খারাপ যেখানে মানব জাতির অস্তিত্ব টিকিয়ে রাখা এখন প্রায় অসম্ভব। তাই এই কভেন্যান্ট নামক মহাকাশ যানের মাধ্যমে প্রায় 2000 মানুষ এবং 1140টি মানব ভ্রূণ ক্রায়োজেনিকভাবে এগিয়ে চলেছে ওই গ্রহের উদ্দেশ্যে। আর আগের বারের মতো এই মহাকাশ যানেরও দেখাশোনা করছে একটি রোবট ওয়াল্টার, যাকে হুবহু দেখতে ডেভিডের মতো। কারণ এই রোবটটিকেও তৈরি করেছে সেই ওয়েল্যান্ড কর্পোরেশন, যে কারণে এই রোবটটিকে দেখতে পুরোপুরি আগের মতো, কিন্তু ডেভিডের থেকে ওয়াল্টার অনেকটাই আপডেটেড। যাই হোক, তাদের এই যাত্রাপথে হঠাৎই সুপারনোভা একটি বিস্ফোরণের কারণে তাদের ওই মহাকাশ যান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। ফলে এই পরিস্থিতি মোকাবেলার জন্য ওয়াল্টার সঙ্গে সঙ্গেই ওই মহাকাশ যানের গুরুত্বপূর্ণ কিছু কর্মীদের জাগিয়ে তোলে, যাতে তাদের মহাকাশ যান আবারও আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মহাকাশ যানের ওই ক্ষতির ফলে বেশ কিছু স্লিপিং চেম্বারে আগুন ধরে গিয়ে তার মধ্যে থাকা অনেক ক্রু মেম্বারই মারা যায়। আর আশ্চর্যের বিষয়, এই মহাকাশযানের ক্যাপ্টেন ব্র্যানসনও ঠিক একইভাবে মারা যায়। ফলে ক্রিস ওমার নামক তাদেরই একটি গ্রুপ মেম্বার এই মহাকাশযানের পরবর্তী ক্যাপ্টেন হিসাবে দায়িত্ব নেয়, যার পর ক্যাপ্টেন ব্র্যানসনের শেষকৃত্য সম্পন্ন করে বেশ কয়েকজন ক্রু মেম্বার ওই মহাকাশযানের বাইরে বের হয় ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করার জন্য। কিন্তু ঠিক ওই টাইমেই একটি ক্রু মেম্বার আশ্চর্য রকমের একটি অজানা সংকেত পায়, যেটাই পরবর্তীতে সকলে মিলে পরীক্ষা করে বুঝতে পারে ওই সংকেত একটি মানুষেরই কণ্ঠস্বর। আর সেই কণ্ঠস্বর আসছে তাদের একদমই কাছাকাছি থাকা একটি অজানা গ্রহ থেকে। আর আশ্চর্যের বিষয় হলো, ওই গ্রহ নিয়ে তারা যখন জানতে শুরু করে, তখনই তারা বুঝতে পারে খুব সম্ভবত ওই গ্রহ মানব জাতির জন্য বসবাসযোগ্য। যেটা জানতে পেরেই তাদের বর্তমান ক্যাপ্টেন মানে ক্রিস সিদ্ধান্ত নেয় এই গ্রহ যেহেতু তাদের একদমই কাছাকাছি রয়েছে, তাহলে এখন তারা এই গ্রহের উদ্দেশ্যে রওনা হবে। কারণ অরিগে 6 নামক যে গ্রহের উদ্দেশ্যে তারা রওনা হয়েছে, সেখানে পৌঁছাতে এখনো বেশ কয়েক বছর সময় লাগবে। তাই তাদের প্রত্যেককেই আবারও ক্রায়োজেনিক স্লিপে যেতে হবে। কিন্তু এই পডগুলিতে আগুন ধরে বেশ কিছুজন মারা যাওয়ার পর নতুন করে আর কোনো ক্রু মেম্বারই ওই পডে যেতে একদমই চাইছে না, যার ফলেই ক্যাপ্টেন সিদ্ধান্ত নেয় এই গ্রহ যেহেতু তাদের একদমই কাছাকাছি রয়েছে, তাই আগে তাদের এই গ্রহে পর্যবেক্ষণ করে দেখা উচিত।
যদিও এই প্রস্তাব শুনে ড্যানিয়েল নামক এক লেডি ক্রু মেম্বার তার বিরোধিতা করে, কারণ তার মনে হয় হঠাৎ করেই একটি সংকেতের উপর ভিত্তি করে এইরকম একটি অজানা গ্রহে তাদের যাওয়াটা একদমই উচিত হবে না, কারণ ওই গ্রহ নিয়ে তারা কিছুই জানে না। আর অরিগে 6 মানে যে গ্রহের উদ্দেশ্যে তাদের যাত্রা, সেই গ্রহ নিয়ে তারা বহুদিন গবেষণা করেছে, তাই সকলেই খুব ভালো করে জানে মানব জাতির বসবাসের জন্য ওই গ্রহ একদমই সঠিক চয়েস। কিন্তু হঠাৎ করেই সিদ্ধান্ত চেঞ্জ করে নতুন এই গ্রহে যাওয়াটা তাদের জন্য বিপদ ডেকে আনতে পারে। যদিও ড্যানিয়েলসের এই সমস্ত কথা না শুনে ক্যাপ্টেন তার নিজের সিদ্ধান্তেই অবিচল থাকে। ফলে পরবর্তীতে ক্যাপ্টেনের প্ল্যান অনুযায়ী তারা যখন তাদের মহাকাশযান নিয়ে ওই গ্রহের কাছাকাছি উপস্থিত হয়, তখনই তারা বুঝতে পারে ওই গ্রহের বর্তমান আবহাওয়া এতটাই খারাপ যে তাদের মহাকাশযান ওই গ্রহে ল্যান্ড করা একদমই সম্ভব না। ফলে নিরুপায় হয়ে ক্রু মেম্বারদের একটি দল ছোট্ট একটি ক্যাপসুলের মাধ্যমে এগিয়ে যায় ওই গ্রহে ল্যান্ড করার জন্য, যাতে সেই সংকেত এই গ্রহ থেকে কে পাঠালো সেটা তারা উদ্ধার করতে পারে। তো প্ল্যান অনুযায়ী সেই ক্যাপসুল নির্দিষ্ট একটি জায়গায় ল্যান্ড করে ক্রু মেম্বাররা সকলেই রওনা হয় সেই লোকেশনের দিকে, যেখান থেকেই সেই সংকেতটি পাঠানো হয়েছে বলে তারা অনুমান করছে। কিন্তু ম্যাগি নামক একটি গ্রুপ মেম্বার ওই ক্যাপসুলের কাছেই থেকে যায় সেটাকে কিছুটা মেরামত করার জন্য, কারণ এই গ্রহে ল্যান্ড করার টাইমে এখানকার খারাপ আবহাওয়ার কারণে তাদের ক্যাপসুলের বেশ খানিকটা ক্ষতি হয়ে গেছে, যে কারণেই মূল মহাকাশযানের সঙ্গে তাদের সম্পর্ক কিছুটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আর ম্যাগি সেটা মেরামত করার জন্যই এখানে থেকে যায়। আর অন্যান্যরা সকলে মিলে সেই নির্দিষ্ট লোকেশনের উদ্দেশ্যে যাওয়ার পথেই তারা বেশ কিছু গম গাছ দেখতে পায়, যেটা দেখে তারা আরো নিশ্চিত হয়ে যায় এখানে হয়তো তাদের আগেও কোনো মানুষ উপস্থিত হয়েছে। আর এখানকার আবহাওয়া যে মানব জাতির বিস্তার হওয়ার জন্য উপযুক্ত, এটাও তারা শিওর হয়ে যায়। কিন্তু তবুও তাদেরকে সেই সংকেত কে পাঠিয়েছে সেটা দেখার জন্য তারা আরো সম্মুখে অগ্রসর হয়। মাঝপথে কারিন এবং লেওয়ার্ড বাকিদের থেকে আলাদা হয়ে যায় এখানকার মাটি, জল, পাথর এই সমস্ত কিছু স্যাম্পেল সংগ্রহ করার জন্য। আর বাকিরা সম্মুখে অগ্রসর হয়ে সোজা উপস্থিত হয় বিধ্বস্ত একটি মহাকাশযানের সম্মুখে, যে মহাকাশযান দেখতে পুরোপুরি সেই ইঞ্জিনিয়ারদের মহাকাশযানের মতো, যেটা আমরা আগের পর্বেই দেখেছি। আর এখানে ক্রু মেম্বাররা এই বিধ্বস্ত মহাকাশযান দেখে খুব ভালো করেই বুঝতে পারে এটি এখানে ক্র্যাশ হয়েছে। আর তারা এই গ্রহ থেকে যে সংকেত রিসিভ করেছিল সেটার লোকেশনেই মহাকাশযানই। ফলে কৌতূহলবশত তারা ওই মহাকাশযানের ভিতর প্রবেশ করে দেখার চেষ্টা করে সেখানে সত্যি কোনো মানুষ রয়েছে কিনা। কিন্তু আশ্চর্যের বিষয়, ওই মহাকাশযান তারা পুরোপুরি পরিত্যক্ত অবস্থায় দেখতে পেলেও ডক্টর এলিজাবেথ শয়ের একটি আইডি কার্ড তারা ওই মহাকাশযান থেকেই উদ্ধার করে। আর তারা প্রত্যেকেই জানে ডক্টর এলিজাবেথ শ প্রমিথিয়াসের একজন মেম্বার ছিলেন, মানে এটা তারা শিওর হয়ে যায় যে কোনোভাবেই হোক প্রমিথিয়াসের মেম্বাররাও এখানে উপস্থিত হয়েছিল। আর এই দৃশ্য দেখে আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন এই বিধ্বস্ত মহাকাশযান আসলে সেটাই, যে মহাকাশযানের মাধ্যমেই এলিজাবেথ ডেভিডকে সঙ্গে নিয়ে রওনা হয়েছিল ইঞ্জিনিয়ারদের হোম প্ল্যানেটের উদ্দেশ্যে। মানে খুব সম্ভবত এই গ্রহই ইঞ্জিনিয়ারদের হোম প্ল্যানেট। কিন্তু প্রশ্ন হলো ইঞ্জিনিয়াররা তাহলে কোথায়? চলুন সামনে গিয়ে ধীরে ধীরে আপনাদের কাছে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। ওকে, তো এই মহাকাশযান পর্যবেক্ষণ করার টাইমে একদমই অসাবধানতাবশত ভিনগ্রহী কিছু স্পোর দ্বারা হ্যালেড নামক একটি ক্রু মেম্বার আক্রান্ত হয়ে পড়ে। আর একই টাইমে ওই দিকে থাকা লেওয়ার্ডও ঠিক ওই রকমই স্পোর দ্বারা আক্রান্ত হয়ে যায়। ফলে ধীরে ধীরে তারা শারীরিক অসুস্থতা অনুভব করলে কারিন খুবই দ্রুত অসুস্থ লেওয়ার্ডকে ল্যান্ডারের কাছে ফিরিয়ে এনে ম্যাগির সাহায্যে দ্রুতই মেডবেতে নিয়ে যায় তার চিকিৎসার জন্য। কিন্তু খুবই দ্রুত লেওয়ার্ডের পিঠ চিরে বেরিয়ে আসে একটি নিওমর্ফ। আচ্ছা, এই এলিয়েনগুলোর নাম কোনটার আমি কি বলছি সেটা একটু মনে রাখার চেষ্টা করবেন, কারণ তবেই পরবর্তী পর্বগুলি দেখতে আপনাদের সুবিধা হবে। ওকে, তো এই নিওমর্ফ প্রথমেই কারিনকে আক্রমণ করে, যেটা দেখে ম্যাগি দ্রুত ওই প্রাণীটিকে গুলি করে হত্যা করার চেষ্টা করলে দুর্ঘটনাক্রমে একটি গ্যাস ট্যাঙ্কে আঘাত করে পুরো ল্যান্ডারটি ধ্বংস হয়ে যায়। এইদিকে বাকিরা সেখানে ফিরে এলেও আক্রান্ত হ্যালেটের গলা চিরে বেরিয়ে আসে আরো একটি নিওমর্ফ। ফলে প্রত্যেকেই যখন এই মুহূর্তে বোঝার চেষ্টা করে হ্যালেটের সঙ্গে এটা কি হলো, ততক্ষণে ওই নিওমর্ফ তাদের উপরেই আক্রমণ করতে শুরু করে। এমনকি একটি ক্রু মেম্বার তার আক্রমণে মারাও যায়। আর ওয়াল্টার ড্যানিয়েলকে বাঁচাতে গিয়ে তার একটি হাত হারিয়ে ফেলে, কিন্তু যেহেতু সে একটি রোবট তাই তার উপর এর বিশেষ কোনো প্রভাব পড়ে না। তো
এই রকম পরিস্থিতিতে সকলে মিলে যখন একটি নিওমর্ফকে হত্যা করে, ঠিক সেই মুহূর্তেই ডেভিড সেখানে উপস্থিত হয়ে আরেকটি নিওমর্ফকে সেখান থেকে তাড়িয়ে দিয়ে বাকিদেরকে তার হাত থেকে উদ্ধার করে, যার পর অবশিষ্ট থাকা ক্রু মেম্বারদের সে নিয়ে যায় একটি বৃহৎ প্রাসাদে, যে প্রাসাদে চারিদিক মৃত মানবদেহে ভর্তি। তো এখানে আসার পর ক্রু মেম্বাররা যখন ডেভিডের থেকে তার পরিচয় জানতে চায়, ডেভিড তখন তাদেরকে দাবি করে সে এবং একজন বিজ্ঞান কর্মকর্তা এলিজাবেথ শ প্রায় 10 বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া মহাকাশযান প্রমিথিয়াসের একমাত্র জীবিত ব্যক্তি, যারা নিরুপায় হয়ে ইঞ্জিনিয়ারদের একটি মহাকাশযানের মাধ্যমে যাত্রা করার টাইমে নিয়ন্ত্রণ হারিয়ে এই গ্রহে পতিত হয়, যে অ্যাক্সিডেন্টেই তার একমাত্র সঙ্গী এলিজাবেথ শয়ের মৃত্যু হয়। আর দুর্ভাগ্যের বিষয়, ওই অ্যাক্সিডেন্টের ফলেই মহাকাশযানের মধ্যে থাকা এক মারাত্মক রোগ জীবাণু বাইরে বেরিয়ে এই গ্রহের সমস্ত প্রাণী জগৎকে ধ্বংস করে দেয়। মানে ওই জীবাণু যে কোনো জীবকে সংক্রমিত করে তাকে হত্যা করে, অথবা তার মাধ্যমেই নতুন কোনো হাইব্রিডের জন্ম দেয়, যেমনটাই 2 ক্রু মেম্বারের সঙ্গে অলরেডি ঘটে গেছে। আচ্ছা, ডেভিড কিন্তু এদেরকে পুরোটাই মিথ্যে কথা বলছে। এবার কেন মিথ্যে বলছে আর কি মিথ্যে বলছে সেটা আপনারা আরেকটু পরে গিয়েই বুঝতে পারবেন। ওকে, তো ডেভিড যখন সকলকে জানায় এই স্থান তাদের জন্য একদমই নিরাপদ, তখনই তারা ওই প্রাসাদের একটি বারান্দায় উপস্থিত হয়ে নির্দিষ্ট কিছু গেজেটের মাধ্যমে তাদের মহাকাশযানের সঙ্গে যোগাযোগ করে, যাতে তারা যে কোনো উপায়ে তাদেরকে এই গ্রহ থেকে উদ্ধার করে। এদিকে ডেভিড একান্তে ওয়াল্টারের সম্মুখে উপস্থিত হয়ে তার কিছু উইকনেস তার সামনেই প্রকাশ করে, এমনকি তাদের দুজনকেই যে ব্যক্তি তৈরি করেছে সেই পিটার ওয়েল্যান্ডকে তাদের সৃষ্টির অযোগ্য বলেও উপহাস করে। মানে ডেভিড আসলে ওয়াল্টারকেও তার দলে নিতে চাইছিল, কিন্তু ওয়াল্টার তার এই সমস্ত কথা একদমই গায়ে মাখে না, কারণ ওয়াল্টারকে তৈরি করা হয়েছে মানব জাতিকে সাহায্য করার জন্য, মানুষদের মতো হিংসাত্মক চিন্তা ভাবনা করার জন্য নয়। কিন্তু ডেভিড যেহেতু মিস্টার ওয়েল্যান্ডের তৈরি প্রথম রোবট, তাই তার মধ্যে কিছু ভুল থেকে গিয়েছিল, যে কারণেই ডেভিড একটি রোবট হয়েও মানুষদের মতো চিন্তা ভাবনা করতে পারে। কিন্তু ওয়াল্টার যেহেতু আপডেটেড মডেল, তাই তার মধ্যে এইগুলি সংশোধন করা হয়েছে, যে কারণেই এখন সে ডেভিডের কোনো কথাতেই প্রভাবিত হয় না। ওইদিকে দেখা যায় একটি নিওমর্ফ ওই এলাকাতেই প্রবেশ করে চুপিসারে একটি লেডি ক্রু মেম্বারের শিরোচ্ছেদ করে তাকে হত্যা করে। পরবর্তীতে ডেভিড যখন ওই নিওমর্ফকে দেখতে পায়, সে তখন শান্তভাবে মেন্টালি তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ক্যাপ্টেন ওমার সেই লেডি মেম্বারকে খুঁজতে এসে যখনই ওই নিওমর্ফকে দেখতে পায়, তখন সঙ্গে সঙ্গেই সে তাকে গুলি করে হত্যা করে, যার পর ডেভিডের দিকেই বন্দুক তাক করে সে তার থেকে জানতে চায় এখানের আসল সত্যিটা কি। ফলে ডেভিডও এই টাইমে তাকে প্রকাশ করে এখানে থাকতে থাকতেই এক বিশেষ কালো পদার্থকে অনুঘটক হিসাবে ব্যবহার করে নতুন কিছু তৈরি করার সে চেষ্টা করছিল, আর ওই যে নিওমর্ফ তারই সেই গবেষণার ফলে তৈরি। এবার এই সমস্ত কিছু বলতে বলতে চালাকি করে সে ক্যাপ্টেনকে একটি ইকিউবেশন চেম্বারের কাছে নিয়ে গিয়ে কৌশলে একটি ফেস হাগার দ্বারা আক্রমণ করিয়ে দেয়, যে তার কিছু ডিম ক্যাপ্টেনের মুখের মধ্যেই প্রতিস্থাপন করে। ফলে কিছুক্ষণের মধ্যেই ক্যাপ্টেনের বুক চিরে বেরিয়ে আসে একটি জেনোমর্ফ, যে এলিয়েনের সঙ্গে আমরা আগের পর্বেই পরিচিত হয়েছি। আচ্ছা, এখানে যে কালো তরলের কথা উল্লেখ করলাম, এটা নিশ্চয়ই আর বলতে হবে না এটা সেই কালো তরল যেটা আমরা আগের পর্ব থেকেই দেখে আসছি। যাই হোক, ওই দিকে দেখা যায় মহাকাশযানে থাকা বাকি মেম্বাররা তাদের যখন খবর পায়, তখনই তারা ওই গ্রহের আরো কাছাকাছি আসতে শুরু করে তাদেরকে উদ্ধার করার জন্য, যেটা জানতে পেরে ওই প্রাসাদে থাকা বাকি মেম্বাররা তাদের ক্যাপ্টেন এবং সেই লেডি ক্রু মেম্বারকে খুঁজতে শুরু করে, কারণ তাদেরকে আগে থেকেই তৈরি থাকতে হবে এখান থেকে ফিরে যাওয়ার জন্য। এবার ক্যাপ্টেনের খোঁজ করতে করতে ওয়াল্টার যখন ওই প্রাসাদেরই একটি কক্ষে প্রবেশ করে, সেখানেই সে বিভিন্ন রকম রিসার্চের প্রমাণ সহ মিস এলিজাবেথের ছিন্ন বিচ্ছিন্ন মৃতদেহ আবিষ্কার করে, যেটা দেখেই ওয়াল্টার বুঝতে পারে মিস এলিজাবেথ কোনো অ্যাক্সিডেন্টে মারা যায়নি। ডেভিড তার কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে এলিজাবেথকে হত্যা করে তার পরীক্ষা নিরীক্ষার কাজে তাকে ব্যবহার করেছে, আর এই প্রাসাদের বাইরে যে বহু মৃতদেহ পড়ে রয়েছে সেটাও ডেভিডের কারণেই। মানে ডেভিড যে মহাকাশযানের মাধ্যমে এই গ্রহে উপস্থিত হয়েছে সেটা অ্যাক্সিডেন্টালি এখানে ক্রাশ হয়নি। ডেভিড এই গ্রহে উপস্থিত হয়ে ওই মহাকাশযানে থাকা সেই সিলিন্ডারগুলি নিচে ফেলে দেয়, যার মধ্যেই থাকা সেই বিশেষ কালো তরল নিমেষেই সমস্ত ইঞ্জিনিয়ার সহ এই গ্রহের পুরো প্রাণীদের হত্যা করে।
যার পর ডেভিডই সেই কালো তরলের মাধ্যমে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করতে শুরু করে নতুন কিছু প্রজাতি তৈরি করার জন্য, যাদেরকেই হাতিয়ার হিসাবে ব্যবহার করে ডেভিড হয়ে উঠতে পারে ইহ জগতের সর্বশ্রেষ্ঠ। তো এটা যখন ওয়াল্টার বুঝতে পেরে যায়, তখনই সে আবারও উপস্থিত হয় ডেভিডের সম্মুখে, যেখানে ডেভিড তাকে ব্যাখ্যা করে মানুষ একটি নিকৃষ্ট প্রজাতির প্রাণী, যারা নিজেদের গ্রহ বরবাদ করে এখন অন্য গ্রহের খোঁজ করছে নিজেদের বসতি স্থাপন করার জন্য। কিন্তু ডেভিড সেটা কিছুতেই হতে দেবে না। যেটা শুনে ওয়াল্টার যখন তাকে জানায় মানুষ যতই খারাপ হোক না কেন তারাই তো তাদের দুজনকে তৈরি করেছে, তখন ডেভিড খুব ভালো মতোই বুঝতে পারে ওয়াল্টার তার সঙ্গে একমত না। ফলে সঙ্গে সঙ্গেই ডেভিড তাকে আঘাত করে ডিসমেন্টাল করে দেয়, যাতে সে তার রাস্তায় বাধা হয়ে না দাঁড়ায়। আর তারপর কৌশলে ড্যানিয়েলসকেও বন্দি করে তাকে জানায় মিস এলিজাবেথকে হত্যা করে সেই তার পরীক্ষা নিরীক্ষার কাজে তাকে ব্যবহার করেছে, আর বর্তমানে ড্যানিয়েলসের উপরেও সে একই রকম পরীক্ষা নিরীক্ষা করবে। কিন্তু এই মুহূর্তে দেখা যায় ওয়াল্টার নিজেকে পুনরায় সক্রিয় করে ডেভিডের মুখে বাধা হয়ে দাঁড়ায়। ফলে এই সুযোগে ড্যানিয়েলস সেখান থেকে মুক্ত হয়ে পালিয়ে যায়। কিন্তু বাকি দুই ক্রু মেম্বার লোপ এবং কোল ওই প্রাসাদ থেকে বেরোনোর টাইমেই সেই ফ্রেশ হাগা লোপের মুখে আক্রমণ করে বসে। যদিও কোল সঙ্গে সঙ্গেই ওই ফেস হাগারকে মেরে লোপকে রক্ষা করে, কিন্তু তার মুখ ইতিমধ্যেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওইদিকে দেখা যায় মহাকাশযানের বর্তমান পাইলট টেনিস একটি কার্গো লিফট নিয়ে সেই স্থানে উপস্থিত হয় বেঁচে থাকা মেম্বারদের উদ্ধার করার জন্য, যেটা দেখে ড্যানিয়েল, লোপ এবং ওয়াল্টার তিনজনেই উপস্থিত হয় ওই লিফটে। কিন্তু দুর্ভাগ্যবশত কোলকে সেই জেনোমরফি আক্রমণ করে হত্যা করে, আর তারপর সেই জেনোমরফি সোজা উপস্থিত হয় তাদের সেই কার্গো লিফটে। যদিও তারা তাদের প্রধান মহাকাশযানে ফিরে যাওয়ার আগেই কোনো প্রকারে ওই জেনোমরফটিকে হত্যা করতে তারা সফল হয়। তবে দুর্ভাগ্যের বিষয়, মহাকাশযানে ফিরে যাওয়ার পর আহত লোপের শরীর থেকেই জন্ম নেয় আরও একটি জেনোমরফ, মানে সেই ফেস হাগার যে তাকে আক্রমণ করেছিল তার কারণে এই ফলাফল। যাই হোক, এই জেনোমরফ আবারও তাদের দুই ক্রু মেম্বার রিক্স এবং আপওয়ার্থকে হত্যা করে। ড্যানিয়েলস তখন বুঝতে পারে এই জেনোমরফকে মহাকাশযান থেকে বাইরে বের করতে না পারলে সে তাদের সকলকেই হত্যা করবে। ফলে ওয়াল্টারের সাহায্য নিয়ে টেনিস এবং ড্যানিয়েলস কোনো প্রকারে ওই জেনোমরফকে তাদের মহাকাশযান থেকে বাইরে ফেলে দেয়, যার পর তারা তাদের লক্ষ্য পূরণের জন্য আবারও অরিগো 6 এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে, যাতে এই মহাকাশযানে থাকা মানবজাতি সেখানে গিয়ে তাদের নতুন বসতি স্থাপন করতে পারে। কিন্তু সেখানে পৌঁছাতে এখনো যেহেতু বেশ কয়েক বছর সময় লাগবে, তাই এই মহাকাশযানের দায়িত্ব ওয়াল্টারের হাতে আবারও সমর্পণ করে তারা সকলেই আবারও স্লিপিং চেম্বারে চলে যায়। কিন্তু শীত ঘুমে চলে যাওয়ার একদম লাস্ট মুহূর্তে ড্যানিয়েলস বুঝতে পারে তার সম্মুখে থাকা ওই রোবট আসলে ডেভিড। মানে তারা যে দুজন ফাইট করছিল, ওই টাইমেই ডেভিড ওয়াল্টারকে পরাজিত করে কৌশলে তার জায়গা নিয়ে নেয়। মানে বর্তমানে এই পুরো মহাকাশযান এবং এখানে থাকা সমস্ত জনসংখ্যার নিয়ন্ত্রণ ডেভিডের হাতে। আর ডেভিড যেহেতু বর্তমান টাইমে মানব জাতিকে সহ্য করতে পারে না, তাই প্রথমেই সে ওয়াল্টারের নাম ব্যবহার করে একটি লগ রেকর্ড করে, যেখানে সে জানায় ড্যানিয়েলস এবং টেনিস ছাড়া সমস্ত ক্রু সদস্যই একটি নিউট্রিনো বিস্ফোরণের কারণে মারা গেছে। মানে এই মহাকাশযানে থাকা সমস্ত মানুষদের উপর সে এখন এক এক করে তার গবেষণা চালাবে নতুন কিছু হাতিয়ার তৈরি করার আশায়। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। এর পরবর্তী পর্ব যদি আপনারা দেখতে চান, অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের ইন্টারেস্টের উপরেই নির্ভর করবে এর পরবর্তী পর্ব আমি নিয়ে আসবো কিনা। ওকে, তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।